হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমাদের কম্পিউটার বেসিক্সের কোর্সে। আজকে এক্সেলের ওপর যে জিনিসটা করাবো সেটা এর আগে তোমাদের কখনো করানো হয়নি। এটা নতুন নতুন মানে এক্সেলে নতুন নয়, আমার কাছে নতুন। আজকে প্রথম করাবো তোমাদের। অনেক সময় কি হয়, ভিলুকআপ বলো বা পাইভট টেবিল বলো বা অন্যান্য ফিচার্স একাধিকবার করিয়েছি তোমাদের বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। কিন্তু এই যে আজকের টপিকটা করাবো, এটা আগে কখনো তোমাদের দেখায়নি বা করানো হয়নি। তো সেইটা আজকে তোমাদের দেখাবো। কি দেখাবো না, এখানে আমাদের ডাটা ট্যাবের আন্ডারে, এই যে উপরে দেখতে পাচ্ছ ডাটা ট্যাব, এর আন্ডারে একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালিসিস। হোয়াট ইফ অ্যানালিসিসে যদি আমি ক্লিক করি, এখানে দেখবে সিনারিও ম্যানেজার। এই যে সিনারিও ম্যানেজার দেখতে পাচ্ছ, এইটা আজকে তোমাদের করাবো আমি। এখানে যাতে বুঝতে সহজে পারো, এখানে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেখো, এই যে ডাটা ট্যাবের আন্ডারে, এখানে ডাটা ট্যাবের আন্ডারে এই হোয়াট ইফ অ্যানালিসিস, এইখানটা যদি আমি ক্লিক করি, তারপরে স্ক্রিনে আমি দেখো এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি সিনারিও ম্যানেজার। বড় করে দেখলে দেখতে পারবে সিনারিও ম্যানেজার। এই সিনারিও ম্যানেজারটা সম্বন্ধে আজকে এর কি ফিচার্স, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, এই সবগুলো আজকে তোমাদের দেখাবো। দেখাতে গেলে প্রথমে একটা ডাটা টেবিল লাগবে। ডাটা টেবিলটা কি করেছি না, এটা কি অ্যাকচুয়ালি কি পারপাসে কাজে লাগে সেইটা এখানে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে, মনে করো এখানে আমি দুটো অ্যাপ্লিকেশান দেখাবো, ভবিষ্যতে আরও পরে অন্যান্য অ্যাপ্লিকেশান দেখাবো। আজকে তোমাদের আমরা দুটো অ্যাপ্লিকেশান দেখাবো, এই সিনারিও ম্যানেজারের দুটো অ্যাপ্লিকেশান। এখানে দেখো কিবোর্ড প্রোডাকশান কস্ট। কিবোর্ড প্রোডাকশান কস্ট, আমরা জানি যে কোনো কোম্পানি কিবোর্ড তৈরি করে বা যে কোনো কিছু তৈরি করে, তার কিছু ইনপুট মেটেরিয়াল লাগে। অনেক কটা মেটেরিয়াল নিয়ে তবে সেই প্রোডাক্টটা তৈরি হয়। তাহলে কিবোর্ড যে কোম্পানি তৈরি করে, তার কাছে মেন যে মেটেরিয়ালগুলো বা মেন যে ইনপুট ভেরিয়েবলগুলো লাগে, সেগুলো কি কি লাগে? যেমন কিবোর্ড তৈরি করতে প্লাস্টিক বডি, কিবোর্ডের যে প্লাস্টিক বডি সেইটা লাগবে। তার মধ্যে যে সার্কিট বোর্ড থাকে একটা, সেইটা লাগবে। ওয়্যার লাগবে, কিবোর্ডের ওয়্যার আছে, ওয়্যার লাগবে, সে ভেতরে হোক বাইরে হোক যাই হোক ওয়্যার লাগবে। আর সেইগুলো যে অ্যাসেম্বল করে জুড়ে জারে সেগুলো ঠিক আছে কিনা, এই যে টোটাল যে লেবার কাজ করবে সেই লেবার লাগবে। তাহলে এই প্রত্যেকটা আপাতত আমি এই চারটে ভেরিয়েবল, চারটে ইনপুট আইটেমস দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে এই চারটে মোটামুটি লাগবে একটা কিবোর্ড তৈরি করতে। এইবার মনে করো, এই যে এখানে আমি দামগুলো ধরেছি, এগুলো আমি কিন্তু জাস্ট অ্যাজিউম করে নিয়েছি। এগুলো কোনো পারফেক্ট কোনো এরকমই লাগে এরকম কোনো ব্যাপার নয়, আমি এটা ধরে নিয়েছি। আমি জাস্ট অ্যাপ্লিকেশানটা দেখাবার জন্য, বোঝাবার জন্য যেটা ধরে নিয়ে দেখানোর সেটা দেখাচ্ছি। ধরা যাক আমি কিবোর্ডের একটা তৈরি করতে প্লাস্টিক বডি লাগছে 60 রুপিস। আচ্ছা, সার্কিট বোর্ড একটা লাগে, সেটা লাগছে 70 রুপিস। আচ্ছা, ওয়্যার লাগে, সেটা হচ্ছে একটা কিবোর্ডের জন্য, প্রতিটা কিবোর্ডের জন্য খরচ পড়ছে 20 রুপিস। আচ্ছা, লেবার হচ্ছে 20 রুপিস। টোটাল আমি এখানে দেখো টোটাল খরচা পড়ছে একটা কিবোর্ডে 170। এবার কোম্পানি দেখলো আমার 170 খরচা পড়ছে, তাহলে আমি তো একটা দাম করব, বিক্রি তো করব, কত লাভে করব সেটা একটা ব্যাপার। ধরো কথা বলছি 200 টাকা। 200 টাকা দিয়ে সে কিবোর্ডটা মার্কেটে বিক্রি করছে। এইবার দেখা গেল এরকম তো হয়, যেমন ধরো প্র্যাকটিক্যালি যদি আমি বলি, তেলের দাম খুব বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল। তাহলে ডিজেলের দাম বেড়ে গেলে কি হয়, যানবাহনের ট্রান্সপোর্টেশন খরচা বেড়ে যাবে। ট্রান্সপোর্টেশন খরচা বেড়ে গেলে জিনিসের দাম বাড়বে। এটা সোজা নিয়ম। আবার যদি উল্টোটা হয়, ডিজেলের দাম কমে যায়, ট্রান্সপোর্টেশনের খরচা কমে যায়, জিনিসপত্রের দাম কমে যাবে। কারণ জিনিসপত্রগুলো আগে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যে খরচা হচ্ছিল, ডিজেলের দাম বেড়ে গেলে সেই খরচা বেড়ে যাবে অথবা কমে যাবে। সেই অনুযায়ী আগে যদি আমার 100 টাকা খরচা পড়তো, এখন যদি 150 টাকা হয়, তাহলে যে বিক্রি করছে সে নিশ্চয়ই তো নিজের পকেট থেকে দেবে না। ওই 150 টাকা যেটা বাড়লো, সেই 50 টাকাটা সে যখন বিক্রি করবে দামের মধ্যে অ্যাড করে নেবে। ঠিক এখানেও ঠিক তেমনি, এই যে 170 রুপিস এখানে খরচা পড়ছে, এটা তো একটা এই মুহূর্তে আমি ক্যালকুলেশন করলাম মনে করো সেইটা। এবার ভবিষ্যতে তো এর জিনিসের দাম বাড়তে কমতে পারে, প্লাস্টিক বডির দাম বাড়তে কমতে পারে, সার্কিট বোর্ডের দাম বাড়তে কমতে পারে, ওয়্যারের দাম বাড়তে কমতে পারে, লেবারের দাম বাড়তে কমতে পারে। তার মানে আমি এরকম নয় যে আজকে প্লাস্টিক বডি বেড়ে গেল, আমি এটা কালকে থেকেই আমি কিবোর্ডের প্রাইস এত করে দিলাম।
পরের দিন ওয়্যারের দাম কমে গেল, আমি আবার পরের দিন থেকে কিবোর্ডের প্রাইস এত কমিয়ে দিলাম। এরকম নয়, তার মানে আমাকে একটা ডিসিশানে আসতে হবে যে আমার যদি ইনপুট কস্ট এই পড়ে তাহলে আমি এই দাম করব, আমি যদি ইনপুট কস্ট এই পড়ে টোটাল যদি এত হয় তাহলে আমি এই দাম করব। এরকম বিভিন্ন কন্ডিশন আমাকে ধরে রাখতে হবে, তার এগেনস্টে আমাকে সেলিং প্রাইসটা বার করতে হবে। ঠিক আছে, এরকম ঝপাঝপ বাড়ানো কমানো মার্কেটে কখনো হয় না। একটা নির্দিষ্ট তাদের নিয়ম থাকে বা নির্দিষ্ট তাদের অ্যানালিসিস থাকে, যে অ্যানালিসিসের উপর বেস করে ইনপুট কস্ট ভ্যারি করে, যদি করে মানে এই দামগুলো যদি ভ্যারি করে তাহলে টোটালটা ভ্যারি করবে এবং সেই সঙ্গে সে কী দামে মার্কেটে বেচবে সেটাও সেখান থেকে বেরিয়ে আসে। এই যে এটা কীভাবে বার করব এক্সেলে, এর কোনো অ্যাপ্লিকেশান আছে কি না? হ্যাঁ আছে, যেটাই তোমাদের প্রথমে দেখালাম যে সিনারিও ম্যানেজার। এই সিনারিও ম্যানেজারের সাহায্যে এখানে একটা অ্যানালিসিস করে রাখা যায়, যার সাহায্যে কিনা আমরা ওই কস্টটা বার করে নিতে পারি, একটা রেঞ্জে বার করে নিতে পারি। কিভাবে সেটাই তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এখন দেখাতে শুরু করছি। প্রথমে তাহলে আমি ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাবে গিয়ে এখান থেকে সিনারিও ম্যানেজার সিলেক্ট করব। দেখো এখানে একটা টেবিল খুলে গেল। এই টেবিলে এখন কিচ্ছু নেই, এটা আমরা তৈরি করব বিভিন্ন সিনারিও, কথাটার মধ্যেই মানে আছে বিভিন্ন সিনারিও বা বিভিন্ন অবস্থা আমরা তৈরি করব। প্রথমে তৈরি করতে গেলে এখানে যেটা ক্লিক করতে হবে অ্যাডে, এই অ্যাডে ক্লিক করলে আর একটা উইন্ডো খুললো। দেখো এখানে দেখিয়েছে সিনারিও নেম। সিনারিও নেম মনে করো লো কস্ট, মানে প্রাইসের দাম যদি কমে যায় তাহলে কি হবে সেইটা আমি প্রথমে বার করব। তাহলে এখানে নাম দিলাম লো কস্ট। আচ্ছা, সিনারিও নেম অন্য কিছু দিতে পারা যায়, এরম নয় যে লো কস্টই দিতে হবে, আমি এটা বোঝার সুবিধার জন্য লো কস্ট দিলাম। তারপরে আছে দেখো চেঞ্জিং সেল। এখানে আমাকে কি করতে হবে, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। চেঞ্জিং সেল মানেই বুঝতে পারছো যে ভেরিয়েবলগুলো মানে প্রাইসগুলো চেঞ্জ হবে সেই সেলগুলো। তাহলে প্রাইস ভেরিয়েবল হবে কোনগুলো, এই চারটেই আইটেম আছে, এই চারটে আইটেমই চেঞ্জ হতে পারে, সেই জন্য এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। হলো, এবার ক্রিয়েটেড বাই উইন্ডোজ ইউজার অন এত, এখানে তোমরা তোমাদের মতো করে কমেন্ট বসাতে পারো, নাও পারো, এই যা আছে ছেড়ে দিতে পারো। ঠিক আছে, এবারে আমি এখানে ওকে করব। ওকে করলে দেখো এই টেবিলটার সঙ্গে এই টেবিলটা মিলিয়ে দেখো, এই যে এখানে এসছে যেগুলো এই নাম দিয়ে আসেনি, প্লাস্টিক বডি, সার্কিট বোর্ড, ওয়্যার, লেবার, এখানে শুধু ওই সেল নাম্বারগুলো দিয়ে এসছে D5, এই যে D5 এইটা, ঠিক আছে, এই যে 5, এই যে 5 D5 এ আছে কি প্লাস্টিক বডি, তার মানে এটা প্রাইস 60, মানে এটা প্লাস্টিক বডি। D6 তার মানে D6 মানে পরেরটা, এরকম করে সবকটা দেখো মিলিয়ে দেখো সবকটা এসে গেছে। এবার তুমি বলবে এখানে যে সেল নাম্বার দিয়ে এসছে সেখানে আমরা ওই প্লাস্টিক বডি, সার্কিট বোর্ড, ওই নামগুলো এখানে আসতে পারে না? হ্যাঁ নিশ্চয়ই আসতে পারে, তার যে কী পদ্ধতি আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আপাতত এইগুলো দিয়ে প্রথম লেভেলটা বোঝাই। হয়ে গেল, তাহলে এখানে এখন আমাকে প্রাইসগুলো পেয়ে গেলাম। এবার মনে করো আমি লো কস্ট বলেছি, তো তার মানে ভেরিয়েবল যে এখানে ইনপুট যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো প্রাইসগুলো আগে যেটা আমি দিয়ে শুরু করেছিলাম 60, 70, 20, 20, সেটা হচ্ছে কম হয়ে গেছে। ঠিক আছে, মনে করা যাক আমি এখানে প্রথমটাই যদি করি, প্লাস্টিক বডির দাম কমে হয়ে গেছে 50 রুপিস। আচ্ছা, তারপরে মনে করো সার্কিট বোর্ডের দাম মনে করো কমে যে 70 ছিল, হয়ে গেছে এটাও 60 রুপিস। ওয়্যার 20 রুপিস ছিল, এটা মনে করো এখন হয়ে গেছে 15 রুপিস। আর লেবারের দাম কমতেও পারে নাও পারে, তবু সব যখন কমাচ্ছি এটা উদাহরণস্বরূপ এটাকে কমিয়ে রাখনি, মনে করো 18 রুপিস। লেবার খরচা পড়তো একটা কিবোর্ড তৈরি করতে 20 রুপিস, সেটা এখন কমে হয়েছে 18 রুপিস। তাহলে সবকটাতেই কমিয়ে দিলাম, ভ্যালুগুলো এখানে সবকটাতেই কমিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কি করব, অ্যাড করব। দেখো অ্যাড করলে ওইটা হয়ে গেল। এই দেখো এখানে লো কস্ট বলে তার একটা সিনারিও নেম চলে এসছে। ঠিক আছে,
আমি আর একটা তৈরি করব। আবার অ্যাডে ক্লিক করলাম, এবারে দিলাম হাই কস্ট, নাম দিলাম কি হাই কস্ট। আবার সেম এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। দেখো এখানে যেই ক্লিক করলাম রেঞ্জটা এখানে সিলেক্ট হয়ে আছে, কমেন্ট কিছু দিলাম না, ওকে করলাম। তার মানে এবার হাই কস্ট মানে কস্ট বেড়ে গেছে। তাহলে এখানে 60 ছিল, মনে করো কস্ট হয়েছে 70। এখানে 70 ছিল, মনে করো হয়েছে 80। এখানে ওয়্যার 20 ছিল, মনে করো হয়ে গেল 25। আর লেবার মনে করো 20 ছিল, হয়ে গেল 22। তাহলে আমি ওকে করলাম। এই দেখো হাই কস্ট বলে আর একটা এখানে সিনারিও নেম চলে আসলো। আর একটা আমরা যেটা করব ভেরি হাই কস্ট। তার মানে আবার এই অ্যাডে ক্লিক করতে হবে। এখানে আমি নাম দেবো ভেরি হাই কস্ট। রেঞ্জ সিলেক্ট করাই আছে, D5 to D8, ওকে করব। এবারে কি করব, আগের বারে যে কস্টগুলো আমরা করেছিলাম তার চেয়ে আরও বাড়িয়ে দেবো। হতেই পারে মার্কেটের সিচুয়েশান এমন সময় কোনো সময় হয় যে জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে। তাহলে জিনিসপত্রের দাম মানে এখানে কিবোর্ডের ক্ষেত্রে প্লাস্টিক বডি খুব বেড়ে গেছে, সার্কিট বোর্ডের দাম খুব বেড়ে গেছে, কোনো কারণে হতেই পারে। আমরা একটা ধরে নিচ্ছি ওয়্যারের দাম বেড়ে গেছে। তাহলে আগের বারে এটা 60 করেছিলাম, এটা 80 করব। ভেরি হাই যেহেতু, এটা হলো না, 60 করেছিলাম, এটা 80 করব। 70, এটা 80 করেছিলাম, এটা হচ্ছে 90 করব। আচ্ছা, ওয়্যার এখানে 25 করেছিলাম, এখানে 30 করব। আর লেবার এখানে 25 করব। করে আমি ওকে করলাম। দেখো তিনটে এখন আমাদের সিনারিও হয়ে গেল, লো কস্ট, হাই কস্ট, ভেরি হাই কস্ট। এই যে বসালাম, তোমাদের কি মনে আছে কোনটায় কত বসিয়েছি? মনে নেই, আমারও মনে নেই। তাহলে আমরা যদি একটা ওই প্রিন্ট প্রিভিউর মতো দেখে নিতে চাই যে কোনটায় কি বসালাম, তাহলে তার জন্য কি করব, লো কস্ট সিলেক্ট করছি, করে এখানে মনে করো শো, এই শোতে ক্লিক করব। এই স্লোতে ক্লিক করলাম, এই দেখো এটার ভ্যালুগুলো লো কস্টে আমি কি ভ্যালু এখানে আমি করেছিলাম সেটা চলে আসলো। আমি দেখি তো হাই কস্টে এই জায়গাটা খেয়াল রাখবে, তোমরা নজর রাখবে হাই কস্টে কি আমি করেছিলাম। দেখি হাই কস্ট সিলেক্ট করব, এখানে শো ক্লিক করব। দেখো এই আমি সিলেক্ট করেছিলাম, এই প্রাইস রেঞ্জ সিলেক্ট করেছিলাম, তার জন্য টোটাল হয়েছিল 197। আচ্ছা ভেরি হাই কস্ট দেখি কি হয়। দেখো ভেরি 80, 90 এইটা করে, তার জন্য টোটাল হয়েছিল 225 হয়ে গেল। এবার মনে করো তুমি বললে যে না এটা আমার ভুল হয়েছে, এটা 9 হবে না, এটা একটা অন্য কিছু হবে, অন্য একটা আমার ধরাটা ভুল হয়েছে। তার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করাই আছে, যদি না থাকে সিলেক্ট করে নিতে হবে, করে এই এডিট বটমে যেতে হবে। এই এডিট বটমে যদি যাই, এখানে ভেরি হাই কস্ট ওকে করব, এই যে আবার চলে আসবে, এখান থেকে আমি চেঞ্জ করে নিয়ে ওকে করে দিলে সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এডিট বটমে এখন আমি কিছু চেঞ্জ করলাম না, যেরাম আছে সেরাম আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি লো কস্ট ওখানে আমি এডিট করব। এই এডিট করলাম, এখানে চলে আসলো, ওকে করলাম, দেখো চলে আসলো, ওকে করলাম, চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যেত। হলো, এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম হলো না। এতক্ষণে তোমরা ভাবছো তাহলে এটা হলো কি, এটার থেকে তো আমরা কি অ্যানালিসিস করব, কি পেলাম, কি জানবো? বিভিন্ন প্রাইস চেঞ্জ হলে কিবোর্ডের প্রাইস কত হবে সেদিকে তো এখানে কিছু হলো না, এবার হবে। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই সামারি, একটা রিপোর্ট জেনারেট করব। সামারি, এখানে দেখো সামারি ট্যাবটা আছে, এই সামারি ট্যাবে ক্লিক করলে এই দেখো টোটাল D9, মানে এই সেলটা দেখো ব্লিঙ্ক করছে, এই D আর 9 এখানে টোটাল, এখানে কোথায় সিলেক্ট করা আছে, সিনারিও সামারিতে সিলেক্ট করা আছে, করে আমরা ওকে করব। দেখো এখানে আর একটা সিট ওয়ার্কবুক অ্যাড হয়ে গেল, দেখো এখানে চলে আসলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। লো কস্ট সিনারিও যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা এইটা, তার টোটাল হচ্ছে 143। এখানে আমি কালারিং করে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হাই কস্ট যেটা আমরা ধরেছিলাম তার টোটাল হয়েছিল 197। আর ভেরি হাই কস্ট যেটা ধরেছিলাম এটা হয়েছে। এগুলো সব কিন্তু আমরা ধরে নিলাম যে এরকম লো কস্ট হলে এই হতে পারে, তার জন্য কিবোর্ডের খরচা আমার এত পড়তে পারে পার কিবোর্ড। যদি হাই কস্ট হয় দাম বেড়ে যেতে পারে, আমি যেগুলো মেটেরিয়াল লাগছে সেগুলোর দাম বেড়ে যেতে পারে, তখন আমার পার কিবোর্ডের খরচা 197 হতে পারে। আর যদি খুব মার্কেট খারাপ হয় বা কোনো একটা এক্সেপশন কেস এসে গেল বা জিনিস ঘটে গেল, তখন যখন মেটেরিয়ালগুলোর দাম বেড়ে যাবে তখন অনেক বাড়বে,
তখন সেই ক্ষেত্রে আমার দামটা হয়ে যাবে এই 225। এরকম আমি একটা অ্যানালাইসিস করে রিপোর্ট জেনারেট করে নিলাম। এইবার এই রকম সিচুয়েশানে আমি দেখে নিলাম যে এরকম আমার একটা অরিজিনাল এখন প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে এইটা 225, ঠিক আছে, প্রেজেন্ট কন্ডিশন 225। এই যে 225-এর ছাড়াও এই 3টে কেস ঘটতে পারে কোনো না কোনো সময়। তাহলে আমি পেয়ে গেলাম একটা মোটামুটি একটা ছবি। আবার বলছি, ইনপুট যে কস্টগুলো কম বেশি করলাম সেগুলো আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য করলাম। এটা অ্যাকুরেট আরও ভালোভাবে করা যায় যারা অলরেডি সেই কাজে যুক্ত আছে, মানে কিবোর্ড কোম্পানি যারা কিবোর্ড প্রোডাকশানে যুক্ত আছে, মাউস কোম্পানি যারা মাউস প্রোডাকশানে যুক্ত আছে, যে কোম্পানি যে প্রোডাকশানে যুক্ত আছে তারা আরও বেশি অ্যাকুরেট ছবিটা বা ভ্যালুগুলো বসাতে পারবে। তাহলে যত বেশি অ্যাকুরেট ভ্যালুগুলো বসাতে পারবে এই রিপোর্টটা তত বেশি আরও অ্যাকুরেট হবে, এবং তখন এই টোটাল খরচা যেগুলো পড়ছে সেগুলো আরও বেশি অ্যাকুরেট হবে। এইবার কোম্পানি দেখলো আচ্ছা আমার এইরকম হতে যায়, এরকম ছবিটা পেলাম, এরকম অ্যানালিসিস পেলাম, ঠিক আছে, তাহলে আমি কিবোর্ডের দামটা এই এততে ফিক্সড করে রাখছি। এই যদি হয় বাড়েও বা কমেও বা আমার সেরকম কোনো এফেক্ট হবে না। আমি কমলে একটু বেশি প্রফিট হবে আর বাড়লে একটু কম প্রফিট হবে, কিন্তু লস হবে না। তাহলে এই ভ্যালুগুলোর উপর বেস করে সে একটা ডিসিশান নিল, সে দামটা সেই হিসেবে এখানে প্রোডাকশন প্রাইস সেই হিসেবে এখানে একটা নির্ধারণ করে রাখলো। বোঝাতে পারলাম আশা করি। সিনারিও ম্যানেজারের কি মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। যদি না বুঝতে পারো এই ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নিও, খুব সোজা। সামনে তোমরা কম্পিউটারে এক্সেল শিট নিয়ে খুলে নিজেদের মতো করে ডাটা করে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ যেরকম আমি করে গেলাম তোমাদের দেখালাম সেরকমভাবে প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর একটা কথা যেটা ভিডিও শেষে বলি, সেটা আজকে মাঝখানে বলিনি, তোমরা ভিডিওগুলো দেখছো খুব ভালো, কিন্তু ভিডিওগুলো একটু লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করো, যাতে এই সব ধরনের ভিডিও তোমরা ঠিক টাইমে পেয়ে যাও। আর যদি কোনো কারণে বুঝতে কোনো পয়েন্ট কিছু অসুবিধা হয়, সবসময় আমাদের বলি যেটা কমেন্ট করে জানাবে, যাতে আমরা তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশান। এবার আমরা দেখব 2 নম্বর অ্যাপ্লিকেশান। 2 নম্বর অ্যাপ্লিকেশানে আমরা এখানে অন্য একটা টেবিল নিয়েছি। কি টেবিল নিয়েছি না, একটা সেলস কোনো একটা কোনো একটা প্রোডাকশানের। ও আচ্ছা, তার আগে এই জিনিসটা দেখে নিই। এখানে নামের বদলে এই সেল নাম্বারের বদলে নামগুলো কি করে আসবে সেইটা আগে দেখে নেব। এটা দেখানো হয়নি। আমাদের যেটা করতে হবে এখানে, এই যে ধরো এইটা তো 80, 90, 30, 25 এর এগেনস্টে তো এখানে নামগুলো আছে। তাহলে মনে করো প্রথমে 80 এখানে সিলেক্ট করলাম, করে আমি যাব ভিউতে গিয়ে এখানে এই যে ফর্মুলা বার দেখছো, এই ফর্মুলা বারে যদি টিক না করা থাকে তাহলে এখানে টিক করে নিতে হবে। ভালো করে বুঝে নাও, এই ফর্মুলা বারে ভিউয়ের আন্ডারে এই ফর্মুলা বারে যদি না থাকে টিক করা, তাহলে আমাদের টিক করে নিতে হবে। হয়ে গেল। তাহলে এবার 80 এখানে সিলেক্ট করলাম। এই দেখো এখানে একটা D5 দেখাচ্ছে, এইখানে আমরা লিখে দেবো প্লাস্টিক বডি, প্লাস্টিক। আচ্ছা, ডবল যদি কোনো দুটো শব্দে কোনো যদি নাম হয় তাহলে কিন্তু এখানে স্পেস দিয়ে টাইপ করলে হবে না, এখানে কিন্তু আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোর স্পেস দিয়ে টাইপ করলে হবে না। হলো প্লাস্টিক বডি, ইন্টার মারলাম। তারপরে আসলো সার্কিট বোর্ড, এখানে আমি লিখব সার্কিট আন্ডারস্কোর বোর্ড। হলো। তারপরে আসবো কি ওয়্যার, এখানে লিখব ওয়্যার। এই ওয়্যার, তারপরে এখানে এখানে এন্টার করতে হবে ওয়্যার। তারপরে এখানে আসবো লেবার। হলো, আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার এবার যেরকমভাবে আমি আবার ডাটাতে গেছিলাম, ডাটাতে গিয়ে এখানে সিনারিও ম্যানেজার করেছিলাম। সিনারিও ম্যানেজার এগুলো যেহেতু করেছি এই সবই, এগুলো পড়াই আছে।
আমি একবার রিপোর্ট জেনারেট করব, দেখো আরেকটা এখানে সিট অ্যাড হয়ে যাবে, এখানে আগের সিটটা আছে তার সঙ্গে আরেকটা সিট অ্যাড হয়ে যাবে। এই দেখো সিনারিও ম্যানেজার সেম এখানে টোটালে সিলেক্ট করা আছে, ওকে করব, এই দেখো এখানে নামগুলো চলে আসলো। ঠিক আছে, তার মানে এখন আগের যে ছবিটা ছিল এইখানে সেল লোকেশনগুলো দিয়ে আসছিল, এখন তার জায়গায় নাম চলে আসলো। আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 4টে বলে আমরা ফটাফট বুঝে যাচ্ছি, ও এটা মানে এটা ছিল, এটা মানে এটা ছিল, এটা। কিন্তু যখন খুব লম্বা লিস্ট হবে তখন এই নাম দিয়ে করা সুবিধে, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তখন আমাদের ওই সেল নাম্বার দিয়ে মাথায় রাখা অত সহজ নয়, তার জন্য সবসময় এটা করে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসবো আমরা পরের অ্যাপ্লিকেশানে, যেটা বলছিলাম সেলস কোয়ান্টিটি। মনে করো কোনোটা 10টা, প্রাইস পার ইউনিট হচ্ছে 100, কোন একটা যা খুঁজু, ফিক্সড কস্ট পার ইউনিট হচ্ছে 65, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 20। এবার প্রফিট হচ্ছে, মনে করো এই সবকটা যদি অ্যামাউন্ট জুড়ি আমরা, তাহলে আমাদের সবকটা অ্যামাউন্ট জুড়ে এখানে আমাদের বিক্রি করলে হচ্ছে প্রফিট হচ্ছে 150। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও প্রফিটটা কি করে পেলাম। না, এখানে হচ্ছে এই সেলস কোয়ান্টিটি যেটা হলো তার সঙ্গে কোনটা গুণ হবে, প্রাইস পার ইউনিট, তাহলে 10 × 100 মানে 1000। আচ্ছা, এবারে তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রি ভ্যালু। আর খরচা কত হয়েছে, না এই 10টা তৈরি করতে এই 10 আর তার সঙ্গে 65 আর 20 গুণ করতে হবে, গুণ করলে মাইনাস করলে আমাদের প্রফিটটা বেরিয়ে যাবে। প্রফিটটা তোমরা করে দেখো নিজেরা খাতায় কলমে, প্রফিট বেরোবে 150। আচ্ছা, এগুলো সব কিছু ভেরিয়েবল। প্রাইস পার ইউনিট ভ্যারি করতে পারে, কারণ এই যে ইনপুট কস্ট, কোনো ধরনের ইনপুট কস্ট বেরিয়ে গেলে তার মানে তার প্রোডাকশন খরচা কম বেশি হবে, এটা ভ্যারি করতে পারে। ফিক্সড কস্ট পার ইউনিট মানে ধরো কোনো একটা জিনিস তৈরি করতে গেলে এই খরচাটা লাগবে, এরকম যদি কিছু থাকে। ধরো এমপ্লয়িজ স্যালারি, যদি স্যালারি বেস হয় তার মানে স্যালারি তো তাকে প্রতি মাসে দিতেই হবে, ওই অ্যামাউন্টই দিতে হবে যে অ্যামাউন্টে তার স্যালারি। সে খরচা কম, ইউনিট প্রোডাকশন কম হোক বেশি হোক, ওটাই দিতে হবে। আর ভেরিয়েবল কস্ট মনে করো সেটা তৈরি করতে বিদ্যুৎ খরচা লাগে, তাহলে যদি কম তৈরি হয় কম বিদ্যুৎ খরচা লাগবে, বেশি তৈরি হলে বেশি বিদ্যুৎ খরচা লাগবে। তাহলে ধরে নিলাম আমি প্রথমে যেটা ধরেছি সেটা হচ্ছে 20 পার ইউনিট খরচা করতে 20 টাকা পড়ে বিদ্যুৎ, ফর এক্সাম্পল। তেমনি স্যালারির এমপ্লয়ীদের মাইনে দিতে 65 টাকা পড়ে পার ইউনিট। ঠিক আছে, একটা এমপ্লয়ি যদি মনে করো 100টা তৈরি করে, ডিভাইডেড বাই করে আমি দেখে নিলাম যে তাহলে পার ইউনিটে খরচা পড়ছে আমাদের 65। এরকমভাবে আমরা ক্যালকুলেশনগুলো করে নিলাম। করে এবার আমি কি করব, সেম জিনিস ডাটাতে যাব, সিনারিও ম্যানেজারে যাব, সিনারিও ম্যানেজার টেবিল খুলে গেল। এবার যেটা করব, কোথায় করব, অ্যাডে ক্লিক করব। তাহলে আবার আমাদের অ্যাড বটমে ক্লিক করতে হবে। এই অ্যাড বটমে ক্লিক করলাম। এবার দেখো আমি এখানে নাম দিলাম, মনে করো S1 আমরা কি করব, আমরা লোয়ার সাইডটাকে সিলেক্ট করব। তার মানে লোয়ার সাইডটাকে মানে আগে এটা সিলেক্ট করে নিলাম, করে নিয়ে এখানে কমেন্ট কিছু লিখলাম না, লিখে এখানে আমরা ওকে করলাম। এই যে এবার এটা এলো, আমি শুধু একটা ভেরিয়েবল, এখানে কিন্তু সবকটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি, মানে আগের সিটের মতো সবকটা ভেরিয়েবলের ভ্যালু আমরা চেঞ্জ করে করে দেখতে পারি। কিন্তু আমরা এটা সহজ পদ্ধতিতে আগে জিনিসটা বুঝিয়ে নেওয়ার জন্য আমি একটাই প্যারামিটার সেখানে চেঞ্জ করে করে বারবার করে দেখব। সেটা হচ্ছে এই প্রাইস পার ইউনিটের খরচা কম বেশি করে আমরা দেখব। মনে করো এখানে 100 রুপিস করেছিলাম, এখানে আমি প্রায় কমে গেল, লোয়ার সাইডে প্রাইস পার ইউনিটের খরচা কমে গেল, শুধু 90টা চেঞ্জ করলাম, করে ওকে করলাম। দেখো S1 এসে গেল। আচ্ছা, আরেকবার আমি এখানে অ্যাড করব। এবার একটু হায়ার সাইড, এখানে হায়ার সাইডের নাম দেবো S2। এখানে একটা সিলেকশান করাই আছে রেঞ্জটা, করে ওকে করব। করে আমি ওটাকে 10 টাকা কমিয়েছিলাম, এবার আমি 10 টাকা বাড়াবো, 100টা 110 করব। হলো, ওকে করলাম। দেখো S2 চলে আসলো। আর একটা যেটা করব, আগের বারের মতো 3টে করব, S3
S3 রেঞ্জ সিলেক্ট করা আছে, ওকে। আচ্ছা, এটা আরেকটু হায়ার সাইডে, ভেরি হায়ার সাইডে করব, ভেরি হায়ার সাইড। S3টা করব ভেরি হায়ার সাইড। তাহলে প্রাইস পার ইউনিট এখানে আমি চেঞ্জ করে 110 করে দিলাম, ওকে করে দিলাম, করে এখানে কমপ্লিট হয়ে গেল। আগের বারের মতো দেখে নিই, শো করে S1টা সিলেক্ট আছে, শো যদি করি দেখো এখানে এটা অরিজিনালি এটা ছিল। S2 যদি করে শো করি, এটা অরিজিনাল, এটা হয়ে গেল। S3 শো করি আমি, এটা হয়ে গেল। ভেরি হায়ার সাইডে যদি প্রাইসটাকে নিয়ে যাই, প্রাইস পার ইউনিট করতে খরচা সবচেয়ে বেশি 110 টাকা প্রাইস পার ইউনিট, তাহলে তখন প্রফিট লসটা হচ্ছে 250 হয়ে যাচ্ছে। যদি এটা একটু অল্প হায়ার সাইডে করি তখন একটা এডিট করতে হবে। এখানে এটা আমাদের একটু ভুল হয়েছে, এটা 110, এটা 120 হবে, 120, নাহলে দুটো সেম হয়ে গেছিলো 120। তাহলে S3 হলো 250, S2 হলো, হ্যাঁ, S3 হলো 350। আমার প্রফিট দাঁড়াচ্ছে, যদি আমি ভেরি হায়ার সাইডে প্রাইসটাকে নিয়ে যাই, প্রাইস পার ইউনিটটাকে আমি যদি বাড়িয়ে দিই, বিক্রির সময় প্রাইস পার ইউনিটটাকে যদি আমি বাড়িয়ে দিই 120 টাকায় নিয়ে যাই, তাহলে আমার প্রফিট হচ্ছে 350। আর যদি প্রাইস পার ইউনিটটাকে আমি যদি 110-এ রাখি, প্রফিট হচ্ছে 250। আর প্রাইসটা যদি আমি লোয়ার সাইডে নিয়ে যাই, কমিয়ে দিই 100 টাকা, যেটা আমরা প্রথমে ধরে এগোচ্ছিলাম, তার চেয়ে যদি আরও 10 টাকা কমিয়ে দিই, তখন হচ্ছে প্রফিটটা মাত্র দাঁড়াচ্ছে 50 রুপিস। ঠিক আছে, সেম জিনিস এখান থেকে আমি এডিট করে দিতে পারি যদি আমাদের মনে হয় কোনো রকমের প্রাইসের ভ্যালু চেঞ্জ করব, যেটা ধরেছি সেটা ঠিক নয়, তাহলে এডিট করে নিতে পারি। সেম জিনিস এবার আমি সামারিতে যাব। সামারিতে গিয়ে ক্লিক করলে দেখো এখানে সেম জিনিস, সিনারিও সামারি সিলেক্ট হয়ে আছে, টোটাল এখানে সিলেক্ট হয়ে আছে, ওকে প্রেস করবো। এই দেখো আর একটা সামারি সিট চলে আসলো, সিনারিও সামারি সিট। দেখো সেম জিনিস এখানে জিনিস চলে আসলো। এই ভ্যালুগুলো তো কী করে চেঞ্জ করতে হয়, এখানে সেল নাম ভ্যালুর জায়গায় নামগুলো কী করে চলে আসবে, মানে নামগুলো মানে এইগুলো প্লাস, সরি, নামগুলো মানে এইগুলো সেলস কোয়ান্টিটি, প্রাইস পার ইউনিট, এইগুলো এখানে ফুটে উঠবে কী করে, সেটা তো একভাবে আগের যেটা যেরকমভাবে দেখিয়েছি সেটা নতুন করে দেখাচ্ছি না। এইবার দেখো আমি যদি S1-এ যদি নিই, আমি এখানে দেখতে পাচ্ছি 50 রুপিস, S2-তে যদি নিই 250, S3 350। তাহলে অরিজিনালি আমি ধরে এগোচ্ছিলাম এইটা, এইবার বিভিন্ন রকমের চেঞ্জ করে এইটা দাঁড়ালো। তার মানে আমাদের কাছে একটা ডাটা শিট উইথ অ্যানালিসিস চলে আসলো, যার ওপর বেস করে আমরা এই ভেরিয়েবল, এখানে প্রাইস পার ইউনিট একটা চেঞ্জ করে আমি দেখেছি, এগুলো এরকম সব কটা ফিক্সড কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সেলস কোয়ান্টিটি, 10টা আমাদের ধরে নিচ্ছি আমি 10টা সেলস হবে, কেন আমার তো 20টাও হতে পারে, আমার তো 30টাও হতে পারে, আমার তো 100টাও হতে পারে, তাহলে তখন আমার প্রফিট লেভেল কম বেশি হয়ে যাবে। তো সেইগুলো আমি এখান থেকে যেরম চেঞ্জ করব, এই ডাটা শিটের অ্যানালিসিস সামারিটা, সিনারিও সামারিটা, টেবিলটা, সেটাও চেঞ্জ হবে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের এখান থেকে ডিসিশানও নিতে পারবো যে কত প্রফিটে আমরা রাখবো। আমি দুম করে তো একটা প্রফিট, ঠিক আছে এতই বেচে দাও, এরকম করে তো বিজনেস হয় না। আমাদের একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে আমার এই খরচা পড়ছে, এই প্রাইস পার ইউনিট পড়ছে, এই ভেরিয়েবল কস্ট, এই ফিক্সড কস্ট। এখানে যেমন ফিক্সড কস্টটা আমরা সাধারণত চেঞ্জ হয় না, ফিক্সড কস্ট যেটা ধরে নিই সাধারণত, কিন্তু ভেরিয়েবল কস্টও চেঞ্জ হতে পারে। 20 টাকার জায়গায় এটা 40 টাকা হয়ে যেতে পারে, বা 20 টাকার জায়গায় 15 টাকা হয়ে যেতে পারে। তাহলে সব রকম সিচুয়েশানে জন্য আমাদের তৈরি থাকতে হবে, সব রকম সিচুয়েশানের জন্য তৈরি থাকার জন্য আমাদের প্রাইসটা বা প্রফিট লসটা সেইভাবে আগে থেকে ক্যালকুলেশন করে নিতে হবে, যাতে আমরা সবসময় একটা বিজনেস পার্সপেক্টিভে যদি দেখি কী হবে, সবসময় আমরা প্রফিটে থাকতে চাই, কখনো তো লসে থাকতে চাই না, কখনো তো লসে থাকতে চাই না। তাহলে সেই লসে যদি না থাকতে চাই, প্রফিটে যখন থাকবো, কত প্রফিটে থাকবো, কীরকম লেভেলে প্রফিটে থাকবো, সেইটা এই ধরনের ডাটা শিট করে আমরা ডিসিশানটা নিতে পারি। এবং নিতে পারি মানে আমাদের নিতে এখান থেকে সাহায্য পাই, যে প্রপার ডাটা চার্টটা বেরিয়ে গেল, এরকমভাবে ডাটা শিটের সামারি রিপোর্ট বেরিয়ে গেল, আমাদের পক্ষে ডিসিশান নেওয়া সহজ হয়ে গেল। তো ঠিক আছে, তো এই হচ্ছে সামারি শিট, সিনারিও সামারি, তার প্র্যাকটিক্যাল দুটো অ্যাপ্লিকেশান দেখালাম। ভবিষ্যতে যদি দরকার পড়ে আরও নানা রকম অ্যাপ্লিকেশান এর উপর করে দেখাবো। এবার একটা বললাম যেটা প্রথম দেখালাম, প্রথম তোমাদের কাছে এই সিনারিও সামারি এই পার্টটা নিয়ে আসলাম, দুটো অ্যাপ্লিকেশান দেখালাম। আশা করি এটা খুব ইন্টারেস্টিংভাবে তোমাদের লাগলো, ইন্টারেস্টিং। সেম জিনিস
তোমরা প্র্যাকটিস করে যাও, নিজেদের ডাটা শিট বানাও, নিজেদের ডাটার টেবিল বানাও, তার উপর প্র্যাকটিস করে যাও, যাতে তোমাদের জিনিসটা নিজেদের খুব ক্লিয়ার হয়ে যায়, নিজেরা ফ্রিলি কাজ করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।